আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এখনকার সংবাদ আয়োজনে। সংবাদে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। কোরবানির পশুর বর্জ্যের বেশিরভাগই অপসারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীর সচেতনতার সুফল। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে খুশি ঢাকাবাসী। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বাড়তি টহল। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ শহরে আবারও বন্যার পানি। সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা। 21 পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যু। গভীর অনুভব থেকে সহজ পংক্তিমালার স্রষ্টার বিদায়ে শোক। এবং টি-20 বিশ্বকাপে 21 জুন শুরু হচ্ছে টাইগারদের সুপার 8 মিশন। অ্যান্টিগার মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছেন রাজধানীবাসী, তবে সংখ্যায় খুব বেশি নয়। ঈদের দিনের কোরবানির পশুর বর্জ্যের বেশিরভাগই অপসারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পুরনো ঢাকার কোথাও কোথাও দুপুরের দিকে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। পরাগ আজিমের রিপোর্ট। ঈদের দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে 6 ঘন্টা সময় নিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সে অনুযায়ী রাতের মধ্যেই বেশিরভাগ বর্জ্য পরিষ্কার করেছেন পরিচ্ছন্ন কর্মীরা। দ্বিতীয় দিনেও অনেকে কোরবানি দেওয়ায় মাঠে আছেন উত্তরের কর্মীরা। 3 দিনের জন্যই আমাদের পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, এরপরেও যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বর্জ্য অপসারণ হবে, নাগরিকদের জন্য বাসযোগ্য হবে এলাকাটি, ততক্ষণ পর্যন্ত আমাদের সিটি কর্পোরেশন কাজ চালিয়ে যাবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বড় অংশ জুড়ে রয়েছে পুরান ঢাকা। সেখানকার অলিগলিতে দিনের বেলায় এসব পশুর বর্জ্য পড়েছিল। ওই খালি মুখে বলে যে সব কিছু পরিষ্কার, কিন্তু এটা তো হলো না। এটা তো এখন দরকার না, এখন মহিলারা আসে নাই। ঈদের প্রথম দিন কোরবানি দিইনি কেন? কারণ কষাই সমস্যা। আমাদের একটা সমস্যা ফেস করতেছি, সিটি কর্পোরেশন একটা জায়গা ব্যবস্থা করে দিলে এই রাস্তায় কোরবানি দেওয়ার এই প্রথা থেকে আমরা মুক্ত পেতাম। ওই সময়টাতেই অন্য গলিতে আগের বর্জ্য পরিষ্কার করছিলেন পরিচ্ছন্ন কর্মীরা। ওখানে স্যার আমাদের গাড়ি লাগাই দিয়েছে, এখন গাড়ি আসতেছে, গাড়ি এখন হাজিরা করে আছে, ওখানে গাড়ি লাগাই দিয়েছে স্যার। আমরা এক জায়গায় জমা করতেছি, ওখান থেকে গাড়ি নিয়ে যেতেছে। পশুর বর্জ্য অপসারণ তদারকি করতে নগর ভবনে কন্ট্রোল রুম খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের এই কার্যক্রমটি আছে, চিরুনি অভিযান চলবে। আজকে যেহেতু আমার গতকালকের চেয়ে কাজ অনেকটা, দ্যাট ইজ আমি মনে করি যে 60% রিলিফ গতকালকের চেয়ে কম হবে। কিন্তু সুতরাং এই আজকের কিন্তু আমার অভিযানটা কিন্তু কালকের মতোই চলবে। পশুর বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসী আগের চেয়ে অনেক সচেতন হয়েছে বলে জানান কর্মকর্তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানী এখন ফাঁকা। চিরচেনা যানজট না থাকায় নগরবাসী স্বস্তিতে চলাফেরা করতে পারায় আনন্দিত। তবে এই সুযোগে রাজধানীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকের আদনানের রিপোর্ট। কোরবানির ঈদে বহু মানুষ রাজধানী ছেড়েছেন, আর তাই ঢাকা এখন ফাঁকা, নেই কোনো যানজট। তাই স্বস্তিতে চলাফেরা করতে পেরে খুশি নগরবাসী। নিরাপত্তা ভালো আছে, কিন্তু যাত্রীর সংখ্যা খুব কম। আচ্ছা, যাত্রীও কম এবং গাড়ি ঘোড়াও কম। আগে একটা টিম মারতে যেত 1 ঘন্টা যেত, এখন দেখা যায় 20 মিনিটে। ভাড়া যদি আগে 300 টাকা হইতো, এখন দেখা যায় 250 হলি পরে পোষায় বা 200 হলি পোষায়। আসলে যানজট মুক্ত ঢাকা শহর, এরকম ঢাকা শহর থাকলে অনেক ভালো। তারপরে যে নিরাপত্তার যে ব্যবস্থা এবার সরকার করেছেন খুব সুন্দর। ঈদের সময়টা আমরা যারা ঢাকাতে বসবাস করি নাগরিক, আমরা একটু স্বস্তি পাই। একদম এই ফাঁকা ঢাকাটা আমরা ছোটকালে দেখেছি। নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো এবং ফাঁকা রাস্তা পেয়ে আরো আনন্দিত লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে। গাড়ি ঘোড়া জামজুম নাই, কিছু নাই, ভালো লাগতেছে। তবে এই সুযোগে শহরে যাতে নিরাপত্তায় কোনো ঘাটতি না হয়, সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা আছে, আর দৈনন্দিন যে কার্যক্রম অব্যাহত আছে। নিরাপত্তা বলতে আমার আছি কোনো ক্রাইম ট্রাইম ঘটে কিনা এটা
নিশ্চয়তা করার জন্য ডিউটি করতেছি। সব জায়গায় আছে, এলাকার যে জায়গায় ডিউটি করে সবাই আছি আমরা। এর পাশাপাশি বাসাবাড়িতে যেন চুরি ও রাস্তাঘাটে ছিনতাই না হয় সেজন্য নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরাও। ওরা প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে একটা করে সমিতি থাকে, এই সমিতির লোকজনের সাথে মত বিনিময় করেছি যে হাতে করে এই সকল বাড়িতে কিন্তু চুরিটা একটু বেশি হয়। মাইকিংও এবার প্রথম করলাম যাতে করে লম্বা ছুটির কারণ, শুধুমাত্র লম্বা ছুটি, এবং আমাদের প্রশাসনকেও এই বিষয়টি আমরা জানিয়েছি এবং প্রশাসনও আমাদের সাথে বৈঠক করেছেন। ঈদের ছুটি শেষে নগরবাসী রাজধানীতে ফিরে না আসা পর্যন্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। গোয়েন্দা পুলিশ আটক করবে এ খবর আগেই জেনে গিয়েছিলেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাস বাবু। এ কারণেই তার ব্যবহৃত 3টি মোবাইল ফোনের অস্তিত্ব আড়াল করতে থানায় হারানো জিডি করেন। তবে কিভাবে গোয়েন্দাদের গোপন তথ্য বাবু আগেই জেনেছিলেন তা জানাতে চাননি ডিবি প্রধান। এনামুল কবির রূপমের রিপোর্ট। কাজী কামাল আহমেদ গ্যাস বাবু ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি। প্রথমে ডিবির জালে আটক, পরে গ্রেপ্তার, তারপর পুলিশ রিমান্ড। সে সময় জিজ্ঞাসায় বাবু জানিয়েছিলেন ডিবি কর্মকর্তারা তাকে আটকের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা জেনে গিয়েছিলেন তিনি। কে বা কারা তাকে জানিয়েছিল তাদের নাম পরিচয় গোয়েন্দাদের জানিয়েছিলেন বাবু, তবে তা প্রকাশ করেনি ডিবি। বাবু তো আগে থেকেই আজ করতে পেরেছিলেন, বাবু নিজেই বলেছেন আমাদের কাছে যে ডিবি পুলিশ তাকে যে কোনো সময় আনতে পারে, সেটা জানতেন। কীভাবে জানতেন সেটা আমি জানি না, সে জানতেন। মোবাইলে হারিয়ে যাওয়ার যে করে জিডি করা, এটা আমাদের কাছে বলেছেন যে এটা কেউ তাকে গাইড করেছে যে তুমি হারানোর কথা বলে একটা জিডি করে ফেলো। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আনার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেও 3 দিনের মাথায় আদালতে হাজির করেন তদন্তকারী ডিবি কর্মকর্তা। তার আবেদনে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রিমান্ড চলার সময় কেবল স্বীকারোক্তি দিতে চাইলেই আসামিকে আদালতে হাজির করার নজির রয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ভারী বৃষ্টিতে আবারও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শহরে ফের পানি প্রবেশ করছে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 67 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদীর পানি উপচে সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া, সাহেববাড়ি ঘাট, পশ্চিম বাজার, মাছ বাজার, কাজীর পয়েন্ট, 16 পয়েন্ট ও নবীনগর সহ অনেক আবাসিক এলাকায় পানি প্রবেশ করেছে। জেলার শতাধিক অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত আরও 48 ঘণ্টা অব্যাহত থাকবে। অন্য লোকে পাড়ি জমিয়েছেন 21 পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 75 বছর। বিশিষ্টজনরা বললেন, বাংলা ব্যাকরণ সহ সাহিত্যে তার অবদান জাতি চিরদিন মনে রাখবে। অসীম সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন রোকসানা আমিন। গত 21 মে নিউমোনিয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন কবি অসীম সাহা। তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার দুপুরে পাড়ি জমান অনন্ত লোকে। তো যে এভাবে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যাবে বুঝতে পারিনি। আমার বড় ভাই ইউএসএতে থাকে, ও ভার্জিনিয়াতে থাকে, ও আজকেই রওনা দিচ্ছে বৃহস্পতিবার সকাল, এরকম ধরা যায় 2টোর দিকে ও এসে পৌঁছাবে। ও পৌঁছানোর পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটি নেব। তার মৃত্যুর খবরে অনেকেই ছুটে যান হাসপাতালে। অসীম শাহ শেষ দিকে গবেষণা করেছে, অভিধান লিখেছে এবং বাংলা ভাষার যে প্রচলন সমকালীন আমরা যে প্রমিত বাঙালি বলি, বাংলা ভাষা বলি, সেই ভাষার রীতি সম্পর্কে তার প্রগাঢ় ছিল, জ্ঞান ছিল। ফলে অসীম শাহকে আমাদের স্মরণ করতে হবে। উনি ভালো সংস্কৃত জানতেন এবং বাংলা ব্যাকরণ নিয়ে উনি বিশদ কাজ করে গেছেন। আমরা আগামী কয়েকদিনের মধ্যেই জাতীয় কবিতা পরিষদ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে। সেই সামরিক শাসন বিরোধী আন্দোলন, স্বৈরাচার, মৌলবাদ, জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের মিছিলের অনুপ্রেরণার উৎস ছিল কবি অসীম সাহা। তার এই প্রয়াণে আমাদের
অপূরণীয় ক্ষতি হলো। বড় ছেলে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর ২০ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে অসীম সাহার মরদেহ। ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নানাবাড়ির নেত্রকোনায় জন্ম কবি অসীম সাহার। অধ্যয়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য বিভাগে। লেখালেখি শুরু ১৯৬৪ সালে। সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কবি অসীম সাহা। পরে বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালের সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদকে ভূষিত করে। এ পর্যন্ত তাঁর ৩০টি বই প্রকাশিত হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। দারুণ পারফরম্যান্সে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছেছে বাংলাদেশ। প্রথম ৮ দলে হট ফেভারিট ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে আছে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজও। চমক দেখিয়ে সুপার 8-এ জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র আর আফগানিস্তান। প্রথম রাউন্ড থেকেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিদায় টুর্নামেন্টের বড় আপসেট। রাহুল রায় রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বের সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান অঞ্চলের বৈরী আবহাওয়া চোখ রাঙাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোকে। সুপার 8-এর ম্যাচগুলো হবে বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায়। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। মূল্যস্ফীতির জন্য ঈদের আনন্দ ম্লান হয়েছে বলে যারা দাবি করছে, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মূল্যস্ফীতির মধ্যে কোরবানির সংখ্যা বেড়েছে। দুর্নীতি নিয়ে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন, যে যত বড় প্রভাবশালী হোক, দুর্নীতি প্রমাণ হলে কাউকেই ছাড়া হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, এবার ঈদে পদ্মা সেতুতে ৫ কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে ৪ কোটি টাকার টোল আদায় হয়েছে। আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী এবং আমাদের সভাপতি, তিনি জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে। আমার কথা হচ্ছে যে সরকার এসব বিষয়কে প্রশ্রয় দিচ্ছে কিনা। দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী কেউ দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা, তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। ভূমধ্যসাগরে ইটালির উপকূলের কাছাকাছি অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন বাংলাদেশি সহ উদ্ধার করা হয়েছে 51 জনকে। এছাড়া নৌকাডুবির ঘটনায় 64 জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাগুলো লিবিয়ার উপকূল থেকে এসেছিল। এতে সিরিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরা ছিলেন। জার্মানির দাতব্য প্রতিষ্ঠান রেস্কিউ শিপ জানায়, সোমবার তারা ডুবতে বসা একটি কাঠের নৌকা থেকে 10 জনের মরদেহ উদ্ধার করেছে। সেই সময় 51 জনকে জীবিত উদ্ধার করা হয়। ভূমধ্যসাগরে ইটালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জীবিত উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের ইটালির কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া গাজার দক্ষিণের একটি প্রধান সড়ক ত্রাণ সরবরাহের কাজে 11 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে গাজার রাফা সহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে উত্তর গাজায় ত্রাণের ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলায় 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও মধ্য গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের একাধিক হামলার খবর পাওয়া গেছে। জাতিসংঘ জানিয়েছে, গাজার নিরাপদ অঞ্চল রাফা থেকে গত 6 সপ্তাহে প্রায় 13 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার 193 কর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এবারে রয়েছে কৃষি সংবাদ। দিনাজপুরে বঙ্গবন্ধু ধান 100 আবাদ করে ভালো ফলন পেয়ে লাভবান হয়েছেন কৃষক। রোগবালাই প্রতিরোধী ও জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান 100 চাষাবাদে কৃষককে পরামর্শ ও প্রযুক্তি সহায়তা দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বঙ্গবন্ধু 100 ধান কাটা মারাইয়ের মহোৎসব চলছে দিনাজপুরে। সবচেয়ে ভালো ফলন হয়েছে বিরল উপজেলার বর্মপুর এলাকায়। কৃষকের পাশাপাশি বাড়ির গৃহিণীরাও ধান কাটার উৎসবে যোগ দিয়েছেন। ধান কাটা, মারাই ও ঝাড়াইয়ের পর 5 জন কৃষক তাদের উৎপাদিত ধান বীজ এলাকার অন্য 25 জন কৃষককে উপহার দেন। নতুন জাত চিকন ভালো লাগছে, মনে করো রোগ বালাই কম, ব্লাস্ট কম, খুব খরচ কম। ধান দেখে আমার খুব পছন্দজনক এবং এই ধান চিকন ধান 28-এর থেকে বেশি ফলন এবং 28-এর আগেই হয় এই ধানটুকু। বঙ্গবন্ধু ধানটা এত সুন্দর, খরচও কম, ফলন তো বেশি। আমারও ধান আছে 2 বিঘা কি 3 বিঘা। এই বঙ্গবন্ধু ধান 100 বেরি ধান, এটা দেখতে আসে, তারপরও আমি বীজ নিব, সামনেবার আমি এই ধান লাগাবো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই ধান 140 থেকে 145 দিনের মধ্যে ফলন দেয়। প্রতি একরে ফলন পাওয়া যায় 82 থেকে 85 মণ। ধানে প্রচুর পরিমাণে অ্যামাইলোজ রয়েছে প্রায় 28% এবং প্রোটিন রয়েছে 7.5%। আমরা যারা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি প্রোটিন পাই ভাত থেকে। আমরা যেহেতু সবচেয়ে বেশি ভাত খাই, এই যে উচ্চ ফলনশীল একটি জাত, এই জাতের পাতা দেখবেন যে সবুজ থাকে সবসময়। অত্যাধুনিক কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টারে ধান কাটা, মারাই ও বস্তায় ভরার কাজ করেছেন অধিকাংশ কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। বিশ্বব্যাপী যখন উন্নয়ন ও নগরায়নের নামে প্রকৃতি ধ্বংস চলছে, তখন নীরবে নিভৃতে অনেকেই প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করছেন। তেমনি একজন বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন কুড়িগ্রাম শহর ও হলখানা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় তার রোপণ করা গাছ ফুলে ফুলে সুশোভিত। এখন এমন উদ্যোগ প্রজন্ম থেকে প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা। শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের টাপুরচর রাস্তার দুপাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ। শুধু গ্রামেই নয়, শহরের রাস্তায় সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, বকুলসহ সোনালু ফুল। দীর্ঘ 7 বছর ধরে গ্রাম ও শহরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে ফুল ফল সহ ভেষজ গাছ রোপণ করছেন বৃক্ষপ্রেমিক আনোয়ার হোসেন। ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা থেকেই নিজস্ব উদ্যোগে গাছ রোপণ করছেন টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত আনোয়ার। 7 বছর ধরে বৃক্ষ রোপণ করে আসছি। তা আমার মনের চাহিদা পূরণের জন্য আমি ক্রয় ক্ষমতা আমার হ্রাস পায়, যার কারণে আমি নিজে এই চারাগুলো উৎপাদন করি এবং আমি শহরের বিভিন্ন রাস্তাঘাট এবং রোড ডিভাইডে ফুলের বাগান এবং গাছ রোপণ করি, যেগুলো 7000 গাছের মধ্যে 3000 গাছে ফুল এবং ফল ধরতেছে। এটা খুবই ভালো লাগে। এলাকাবাসীর সহায়তায় গড়ে তোলা নার্সারি থেকে বৃক্ষরোপণের পরিধি বাড়াচ্ছেন এই প্রকৃতিপ্রেমী। রোদের একটা ছেয়া দিচ্ছে, ভালো ছেয়া দিচ্ছে, বা ফল টল ধরছে, এলাকার লোক খাচ্ছে, তাতে কোনো বাধা হচ্ছে না। তারপর ফুল টুল ধরছে, মানুষের বেড়ের লোক আসিয়ে মোটামুটিভাবে আসিয়ে ছবি তুলে নিয়ে যাচ্ছে, দেখছে। মোটামুটি এটা উন্নয়ন একটা মনে করেন যে মূল্য কাজ করতেছে আনোয়ার সাহেব। তাই আনোয়ার ভাই মেলা গাছ লাগাইছে, ফল টল ধরছে, ফুলও ধরছে। শহর টু গ্রাম, আমাদের হলখানার থেকে শহর যত রাস্তা আছে সব জায়গায় আনোয়ার গাছ লাগানো আছে। বৈশ্বিক উষ্ণতা কমানোর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে আনোয়ারের উদ্যোগ নতুন প্রজন্ম সহ সবাইকে উদ্বুদ্ধ করবে। অফিস সহায়ক হিসেবে কাজ করে উনি। আমাদের হলখানা ইউনিয়ন তো বটেই, কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সদ্যোগে নিজের অর্থায়নে অনেক বৃক্ষরোপণ করেছেন, যা জলবায়ু পরিবর্তনের জন্য এই গরমে অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করতেছে। এভাবে যদি সমাজের উচ্চবিত্ত মানুষ এই ধরনের জলবায়ু পরিবর্তনের জন্য সহযোগে
এই ধরনের বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসে। ধরিত্রী রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কোরবানির প্রথম দিনে ট্যানারিগুলো ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করেছে। তবে সোমবার মধ্যরাতের পর কাঁচা চামড়ার দাম কমে যায়। এই জন্য মৌসুমি ফড়িয়া ব্যবসায়ী এবং মসজিদ এতিমখানার প্রতিনিধিদের বেশি দামে বিক্রির আশায় চামড়া ধরে রাখাকে দায়ী করেছে ট্যানারিগুলো। 7 দিন পর্যন্ত বাইরের এলাকা থেকে ঢাকায় চামড়া প্রবেশ করতে না দেওয়ার জন্য চামড়া ব্যবস্থাপনা ভালো হয়েছে বলে মনে করেন তারা। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীর লালবাগের পোস্ত এলাকা কাঁচা চামড়ায় লবণ মাখিয়ে সাময়িক সংরক্ষণের জন্য ঐতিহ্যবাহী এলাকা। তবে হাজারীবাগ ও হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে আড়ত স্থানান্তর হওয়ায় কারখানা কমে গেছে এখানে। তারপরও এখনও কাঁচা চামড়ার প্রথম গন্তব্য পোস্তা। আমার এখানে প্রায় 2000 মানে টার্গেট ছিল, 2000 পরে হইতে পারে না। লবণটা পরে 17 বস্তা লবণ স্টক আছে। হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে কেউ কেউ বেশি দাম পাওয়ার জন্য কোরবানির পর রাত পর্যন্ত চামড়া ধরে রাখায় দাম কম পেয়েছে। এখানে যে আমরা কেউ চামড়া ইচ্ছাকৃতভাবে কেউ কাকে দাম কম দিবে এটা সম্ভব হয় না। আপনি দেখতে মনে হয় চামড়া অনেক হয়েছে, দেখেন কোনো চামড়া পড়ে যায়নি, কোনো চামড়া ফেরত নিয়ে যায়নি, কোনো চামড়া অবিক্রিত হয়নি। এখন ট্যানারিগুলো সরাসরি কাঁচা চামড়া সংগ্রহ করে। ট্যানারি অ্যাসোসিয়েশন বলছে ট্যানারিগুলো প্রথম দুদিনে 5 লাখ চামড়া কিনেছে। সার্বিক যে ব্যবস্থাপনা সেটা কিন্তু এবছর অত্যন্ত ভালো ছিল, কারণ যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সমন্বয়ে আপনার একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঢাকার বাইরে চামড়া 7 দিন ঢুকতে পারবে না, সেটার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং এর প্রেক্ষিতে দেখা গেছে যে যেখানে যে জেলাতে আপনার পশু কুরবানি হচ্ছে সেখানে কিন্তু আপনার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দেশের ট্যানারিগুলোর চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম কোরবানি। দেশে যে পরিমাণ পশু কোরবানি দেওয়া হয়েছে সেই হিসেবে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে মনে করছেন ট্যানারি মালিকরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকবে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর কোরবানির বর্জ্য 100% অপসারণ করেছে সিটি কর্পোরেশন। কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জানিয়েছেন, গতবারের মতো এবারও ঈদের দিন রাত 1টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার পেয়েছেন রাজশাহী মহানগরবাসী। ঈদের দিন বেলা 11টা থেকে ওয়ার্ড পর্যায়ে কোরবানির বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা। তাদের ছুটি বাতিল করা হয়েছে। এমনকি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাসরত কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ঈদুল আজহা উদযাপন করেছেন। উৎসবমুখর দিনটিতে সরকারি ছুটি না থাকলেও বাংলাদেশিরা ছুটি নিয়ে তাদের পরিবার পরিজন সহ মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। আনন্দ আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন রকম দেশীয় খাবার। এবারে রয়েছে খেলার খবর।